আচ্ছা, তো চ্যাপ্টার 7 মূলত এনার্জি এবং মোমেন্টাম মেথডস নিয়ে আলোচনা করছে। এর আগেও আমরা এনার্জি এবং মোমেন্টাম মেথডস পড়ছি মিড টার্মের আগে। তো ওইটার এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা এখন যে এনার্জি এবং মোমেন্টাম মেথডটা পড়বো সেটা হচ্ছে একটা রিজিড বডির প্লেন মোশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখন আমরা যে এনার্জি এবং মোমেন্টাম মেথড পড়বো সেটা হচ্ছে একটা রিজিড বডি প্লেন মোশন যখন হবে তার জন্য। তাহলে দেখেন এখানে কি বলছে, দ্য প্লেন মোশন অফ রিজিড বডিজ অর সিস্টেম অফ রিজিড বডিজ উইল বি অ্যানালাইসিস থ্রু। এই প্লেন মোশনটাকে আমরা রিজিড বডির এই প্লেন মোশন বা এটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে ওয়ার্ক এবং এনার্জির মাধ্যমে, ঠিক আছে, দ্য মেথড অফ ওয়ার্ক এন্ড এনার্জির মাধ্যমে করতে পারি। আর দ্বিতীয় আমরা করতে পারি কি, মেথড অফ ইম্পালস এন্ড মোমেন্টাম। তাহলে ওয়ার্ক এবং এনার্জির মাধ্যমে করতে পারি, দ্বিতীয়ত আমরা ইম্পালস এবং মোমেন্টামের মধ্যে করতে পারি। একটু খেয়াল করেন এই ফিগারে দেখেন সিস্টেম অফ রিজিড বডি, একটা রিজিড বডি সিস্টেম দেওয়া আছে। এখন এটাকে আমরা যদি পার্ট বাই পার্ট করি তাহলে কি দেখতে পারি, রিজিড বডি। যেমন এটা দেখেন এখানে একটা পিস্টন, এইখানে একটা পিস্টন, এইখানে সিলিন্ডার, এইভাবে গঠিত, তাই না? তো এখানে ফিগারিটি দেখিয়েছে যে এটা হচ্ছে রিজিড বডির ডিফারেন্ট সিস্টেম। আচ্ছা, এবার আমরা যে ওয়ার্ক এন্ড এনার্জি মেথডটা পড়ছিলাম সেই মেথডটা কি ছিল, এই যে T1 প্লাস ইউ ইকুয়াল টু T2, T1 প্লাস ইউ ইকুয়াল টু T2, বা এটাকে আমরা কি বলছিলাম যে ওয়ার্ক ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ইকুয়াল টু ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি। তো এটাই লিখছে আর কি, যে T1 মানে হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ এ রিজিড বডি, আর ইউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, T2 মানে হচ্ছে ফাইনাল ফোর্স অফ রিজিড বডি। বোঝা গেছে? তাহলে ইনিশিয়াল ভ্যালু অফ কাইনেটিক এনার্জি T1, ইউ মানে হচ্ছে ওয়ার্ক ডান অফ রিজিড বডি, T2 মানে হচ্ছে ফাইনাল ওয়ার্ক ডান, ফাইনাল কাইনেটিক এনার্জি। তাহলে এখন দেখেন যেহেতু জেনারেল বা প্লেন মোশনের ক্ষেত্রে আমরা জানি কি হয়, অবজেক্ট ঘুরতে থাকে, আবার ঘোরার সাথে সাথে কি হয়, সামনের দিকে অগ্রসর হতে থাকে। ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট শুধুমাত্র টু অ্যান্ড ফ্রো, সামনে অথবা পেছনে অগ্রসর হয়। আর সেন্ট্রয়েডাল বা রোটেশন মোশনের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট শুধু ঘুরতে থাকে। তো ট্রান্সলেশনের মোশনের ক্ষেত্রে T1 মানে কাইনেটিক এনার্জি কি হবে, নর্মাল যেটা আমরা লিনিয়ার ভেলোসিটি জানি ওই রকম, যে হাফ এম v1 স্কয়ার, এটা হচ্ছে T1। T2 কি হবে, হাফ এম v2 স্কয়ার। তারপর ইউ কি হবে, তাহলে ইউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে এফ ইনটু ডেল এস, ডেল এস মানে কি, ডিস্টেন্সে পরিবর্তন, সেন্ট্রয়েডাল মানে রোটেশন। এখন রোটেশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সেন্টারের সাপেক্ষে ঘুরতে পারে, আর একটা হচ্ছে নন সেন্টারের সাপেক্ষে ঘুরতে পারে, তাই না? যেমন আমরা বলছিলাম যদি সেন্টারের সাপেক্ষে ঘোরা মানে কি, সেন্ট্রয়েডাল মানে কি, এটা একটা অবজেক্ট, এখন এটা তার হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এখন যদি সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে এটা রেসপেক্টে ঘোরে তখন আমরা এটাকে কি বলবো, সেন্ট্রয়েডাল বলবো। আর যদি অন্য কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের সাপেক্ষে অবজেক্টটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, তখন এটাকে কি বলবো, নন সেন্ট্রয়েডাল বলবো। তো সেন্ট্রয়েডালের সাপেক্ষে যদি ঘুরতে থাকে তখন ফর্মুলা কি হবে, হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে কি, তাহলে দেখেন এম মানে হচ্ছে মাস, আই মানে হচ্ছে, আই মানে কি, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। বোঝা গেছে? তো সেম ভাবে আমরা T2 যদি বের করি তাহলে T2 ইকুয়াল টু কি হবে, হাফ আই ওমেগা টু স্কয়ার। আর রোটেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, যখন একটা অবজেক্ট রোটেশন কন্ডিশনে থাকবে তার ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এম ইন্টু থিটা, মনে থাকবে, এম ইন্টু থিটা, এটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা। এম মানে হচ্ছে মোমেন্ট, আর থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এম মানে হচ্ছে মোমেন্ট এবং থিটা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এখন সেম ভাবে যদি নন সেন্ট্রয়েডাল হয়
তখন একই হবে, শুধুমাত্র এখানে কি হবে, আই নট হবে, আই এর পরিবর্তে আই নট হবে। এখন আমরা আই আর আই নট এর মধ্যে রিলেশন আমরা অলরেডি শিখে আসছি, হ্যাঁ, ডাইনামিক্স স্ট্যাটিক্স অনেক, যে আই নট ইকুয়াল টু আই প্লাস এ এইচ। হ্যাঁ, এরকম শিখে আসছি না ইকুয়েশন একটা, আই ইকুয়াল টু আই নট প্লাস এ এইচ স্কোয়ার, সম্ভবত এ এইচ না এইচ স্কোয়ার, যাক এরকম একটা হবে আর কি। তো দেখেন জেনারেল প্লেন মোশন, তো জেনারেল প্লেন মোশনের ক্ষেত্রে কি হয়, লিনিয়ার বস্তুটা সামনে পেছনে অগ্রসর হয়, সামনে পেছনে আমরা কি কি বলে থাকি, লিনিয়ার বলে থাকি, আবার বস্তুটা কি ঘুরতে থাকে। তো যেহেতু এক্ষেত্রে বস্তু ঘুরতেও থাকে আবার সামনে পেছনে অগ্রসর হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে দুইটা ইকুয়েশন ইউজ হবে, একটা কি হাফ লিনিয়ারের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, আর একটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে হাফ আই ওমেগা স্কোয়ার। এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা, এই চারটা কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। কারো সমস্যা থাকলে একটু বলেন। তাহলে আমরা নেক্সট মানে সামনের দিকে যাব, যদি কারো সমস্যা না হয়। স্যার আরেকবার একটু বলে ভালো হতো, ক্লিয়ার। কোন লাইনটাতে সমস্যা? স্যার এই যে নিচেরটা স্যার লাস্টের। আচ্ছা, প্রথমে খেয়াল করেন ট্রান্সলেশন মোশন, যখন মোশনটা ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন মোশনে শুধুমাত্র এক ধরনের কি পাই আমরা, গতি পাই, সেটা হচ্ছে কি লিনিয়ার। ট্রান্সলেশন মানে হচ্ছে লিনিয়ার মোশন যেটা, আর রোটেশন মোশন মানে কি যখন ঘুরবে, ঠিক আছে। আর জেনারেল প্লেন মোশনে বস্তু ঘুরেও আবার সামনে পেছনে অগ্রসর হয়, দুইটাই হয়। এই কারণে ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে আমরা এটা কি এটাকে কি বলি যেন, গতিশক্তি আর কি, তাই না, কাইনেটিক এনার্জি। তো আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আর ওয়ার্ক ডান কি জানি, এফ এস, এটাই লিখলাম। এখন যদি অবজেক্টটা ঘুরতে থাকে, যখন অবজেক্টটা ঘুরতে থাকবে তখন তার ফর্মুলা কি হবে, হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। দেখেন যখন একটা অবজেক্ট ঘুরতে থাকে তখন তার যে ভ্যালোসিটি হয়, সে ভ্যালোসিটি কি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। তো এক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার ভ্যালোসিটির ফর্মুলাটাই ইউজ করলাম, যে ভি ইকুয়াল টু ওমেগা। ভি মানে হচ্ছে লিনিয়ার ভ্যালোসিটি, ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, আর এম মানে হচ্ছে মাস, ঠিক আছে, আর আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো একটা বস্তু যখন ঘুরতে থাকে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়াটাই হয় ঘূর্ণায়মান বস্তুর মাস, এই কারণে আমরা এম এর পরিবর্তে আই লিখলাম, এই তো। আর রোটেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে মোমেন্ট ইনটু লিনিয়ার ডিসটেন্স, মোমেন্ট ইনটু লিনিয়ার ডিসটেন্স, এটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা। এখন জেনারেল প্লেন মোশনের ক্ষেত্রে দেখেন দুইটাই যেহেতু হয় সে কারণে আমরা দুইটাই লিখলাম, অর্থাৎ লিনিয়ার জেনারেল প্লেন মোশনে কি হয়, বস্তু সামনে পেছনে অগ্রসর হতে পারে, আবার বস্তু ঘুরতে থাকে, যেমন গাড়ির চাকা, দেখেন গাড়ি যখন অগ্রসর হয় গাড়ির চাকা ঘুরতেও থাকে আবার সামনের দিকে অগ্রসর হয়। তো ঘোরার জন্য আমরা কি লিখবো, রোটেশনের ফর্মুলা লিখবো, আর সামনে পেছনের জন্য কি লিখবো, লিনিয়ারের ফর্মুলা লিখবো, এই কারণে আমরা এই দুইটা লিখলাম। এই তো ছিল ব্যাপার স্যাপার। এখন কনজারভেশন অফ এনার্জি, এই ফর্মুলাটা আমরা পড়ে আসছি অলরেডি, তাই না, যে কনজারভেশন অফ এনার্জি মানে কি, যে P1 মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, V1 মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ কোন একটা বস্তুর প্রতিটা ক্ষেত্রে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি কি হবে, সর্বদা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। আচ্ছা, এখন এক্সাম্পল ওয়ানটা আমরা একটু দেখব, ঠিক আছে। এখানে আরো কিছু রুলস দেওয়া আছে আর কি, কিভাবে বের করতে হয়, একটা এক্সাম্পল দেখার মাধ্যমে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখেন বলছে a 200 মিলিমিটার রেডিয়াস ব্রেক ড্রাম ইজ অ্যাটাচড টু এ লার্জ ফ্লাইহুইল। একটা ফ্লাইহুইলের সাথে, যে ফ্লাইহুইলটা দেখা যাচ্ছে না, দ্যাট ইজ নট শোন,
একটা ফ্লাই হুইল যেটা দেখা যাচ্ছে না, এর সাথে 200 মিলিমিটার রেডিয়াসের একটা ব্রেক ড্রাম কানেক্টেড আছে। ঠিক আছে, দ্য মাস মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ফ্লাই হুইল অ্যান্ড ড্রাম, অর্থাৎ এই ফ্লাই হুইলের মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কি, একে কি দিয়ে প্রকাশ করি? আই আই দিয়ে। নট স্যার। হ্যাঁ, তো আই দেওয়া আছে আর কি। আই এর ভ্যালু কত? 19 কেজি মিটার স্কয়ার, and the coefficient of kinetic friction between the drum and the brake shoe। এই যে এখানে এই পয়েন্টটা দেখছেন, এটা হচ্ছে ব্রেক শু। এই যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে এখানে একটা ব্রেক শু দেওয়া আছে, এই যে এটা। ঠিক আছে, এই যে এই অংশটুকু হচ্ছে ব্রেক শু দেওয়া আছে। তো এই ব্রেক শুর কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন দেওয়া আছে কত? 0.35। এখন আর কি দেওয়া আছে? knowing that the initial angular velocity of the flywheel is, এই ফ্লাই হুইলের ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে 360 rpm কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ মানে কি? এই দিকে। এখন ডিটারমাইন দা ভার্টিক্যাল ফোর্স পি দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড। এখন এই সি পয়েন্টে যে ভার্টিক্যাল ফোর্স পিটা অ্যাপ্লাই করলাম, এই পিটা নির্ণয় করতে হবে। কখন? বলছে ইফ দ্য সিস্টেম ইজ স্টপড, যদি এই ফ্লাই হুইলটা ঘোরা বন্ধ হয়ে যায়, ইন 100 রিভলিউশন, অর্থাৎ আমি আবারও বলছি, একটা ফ্লাই হুইল 360 আরপিএম এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখন আমি কত ফোর্স অ্যাপ্লাই করলে 100 বার ঘোরার পর ফ্লাই হুইলটা বন্ধ হয়ে যাবে, এই জিনিসটাই বের করতে বলছে। আর এর সাথে সাথে কি দেওয়া আছে? কাইনেটিক ফ্রিকশন দেওয়া আছে, আর একটা হচ্ছে যে ব্রেক ড্রাম দেওয়া আছে, এই ব্রেক ড্রামের রেডিয়াস দেওয়া আছে। কোশ্চেনটা ক্লিয়ার সবার? জি স্যার। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে ফেলতে হবে। ওকে, তো যেহেতু এখানে দুইটা পার্ট, তো আমরা একটা একটা পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। তাহলে ফার্স্টে আমরা এই ড্রামের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র। তাহলে খেয়াল করেন, ড্রামের ক্ষেত্রে প্রথমে কি আছে? এই যে এখানে পিন কানেকশন আছে, তাই না? পিন কানেকশনের জন্য আমরা জানি রিঅ্যাকশন ফোর্স কয়টা হয়? পিন কানেকশনের জন্য রিঅ্যাকশন ফোর্স কয়টা হয়? দুইটা হয়। তো আমরা দুইটা রিঅ্যাকশন ফোর্স দিয়ে দিলাম। এখন এখানে কি আছে? একটা ব্রেক শু আছে। তাহলে ব্রেক শুর জন্য কি হবে? এই পাশে একটা রিঅ্যাকশন ফোর্স পাবো। আরেকটা দেখেন, যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ মানে কি এই দিকে ঘুরছে, তাহলে এই বরাবর আরেকটা কি কাজ করবে? এখানে ফ্রিকশন ফোর্স কাজ করবে। বোঝা গেছে? ক্লিয়ার? এটাকে আমরা বললাম এফ আর বা এফ এফ, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল একটা কাজ করছে। আর এটা হচ্ছে ডি এক্স, এটা হচ্ছে ডি ওয়াই। আমরা একটু সলিউশনের দিকে চলে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে দেখেন, আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে ফেললাম। ঠিক আছে, যেখানে আমরা যেভাবে ড্র করছিলাম ঠিক সেম। দেখেন এই জিনিসটা দেখেন, আর এখানে দেখেন। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমার কি দেওয়া আছে? অ্যাঙ্গুলার এন এর ভ্যালু দেওয়া আছে। তো এন এর ভ্যালু থেকে আমরা ওমেগা বের করে ফেললাম। ওকে, এটা এই জিনিসটা তো মানে সেদিন বুঝিয়েছিলাম আপনাদের, যে কত ওমেগা ইকুয়াল টু 2 পাই n বাই 60। ঠিক আছে, তো এখানে n এর ভ্যালু কত দেওয়া আছে? 360 আরপিএম দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করে ফেললাম? এটাকে এই রেডিয়ানে নিয়ে ফেললাম আর কি। এখন খেয়াল করেন, আমরা যদি ওয়ার্ক এন্ড এনার্জি প্রিন্সিপালটা ইউজ করি, তাহলে ওয়ার্ক এন্ড এনার্জি প্রিন্সিপাল কি? T1 প্লাস ইউ 1 থেকে 2 ইকুয়াল টু কি? T2। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এখন এই ভ্যালুগুলা বের করব। T1 এর ভ্যালু বের করব, ইউ ভ্যালু বের করব, এবং T2 এর ভ্যালু বের করব। তাহলে প্রথমে T1 মানে কি? দেখেন, যেহেতু এটা ঘুরছে,
রোটেশন হচ্ছে, তাহলে রোটেশনের জন্য আমরা কি লিখবো? T1 মানে কি ফর্মুলা হবে? I omega square. হাফটা কই যাবে? হাফ আই ওমেগা স্কয়ার। তো এই যে এখানে যে লিখলাম হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন কোশ্চিনে আই এর ভ্যালু দেওয়া আছে কত? 19। তো লিখে ফেললাম ওমেগা স্কয়ারের ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে এটা। এখন টি টু মানে কি? ফাইনাল কাইনেটিক এনার্জি। এখন কোশ্চিনে বলা আছে যে 100টা রিভলিউশনের পর এই যে ড্রামটা আছে, ড্রামটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, থেমে যাবে আর কি। তো ড্রামটা যদি থামে তখন তার ভেলোসিটি কত? 0 না? তাহলে এক্ষেত্রে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে? 0 হবে। বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। এখন ইউ এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখেন ড্রামের ক্ষেত্রে আমরা ইউ এর ভ্যালু বের করব। এখন খেয়াল করেন তো, একটা অবজেক্ট যদি রোটেশন হয় তখন তার মাস মানে ওয়ার্ক বের করার ফর্মুলাটা কি? একটা অবজেক্ট যদি রোটেশন হয় তখন তার মাস মানে ওয়ার্ক বের করার কোনটা ফর্মুলা? স্যার m θ2 minus θ1. হ্যাঁ, মানে এম থিটা লিখতে পারি, তাই না? এটা মানে ডেল থিটা মানে থিটা, এম থিটা। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এম মানে হচ্ছে মোমেন্ট। তাহলে দেখেন এই ডিস্কের জন্য আমরা এবার মোমেন্টটা বের করে ফেলবো। তাহলে মোমেন্ট ইকুয়াল টু আমরা কি জানি? ধরে নিলাম এই ডি পয়েন্টের মোমেন্ট বের করবো। তাহলে দেখেন এই পয়েন্টের মোমেন্ট, তাহলে এখন শুধুমাত্র এখানে একটা ফোর্স না, এই ফোর্স ইনটু এই ডিসটেন্স, এটাই হচ্ছে তার মোমেন্ট। তাহলে মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এখন আর এর ভ্যালু কত? 0.2, 200 মিলিমিটার দেওয়া, সেখান থেকে মিটার কনভার্ট করে ফেললাম। আর থিটা, থিটা মানে কত রিভলিউশন দেয়? কত রিভলিউশন হয় অবজেক্টের, ড্রামের? কোশ্চিনে কত বলা আছে? কত রিভলিউশনের পর থেমে যায়? দেখেন 100 স্যার। 100। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 100 রিভলিউশন। ঠিক আছে, এখন এটাকে আমরা এক রিভলিউশনে কত দূরত্ব অতিক্রম করে? 2 পাই। তাহলে 100তে কতটুকু হবে? 100 ইন্টু 2 পাই। ঠিক আছে, এটাই করলাম। দেখেন যে এই যে 100 ইন্টু 2 পাই আর এখান থেকে এমডি, তাহলে ওয়ার্ক ডানটা কি হবে? এমডি ইন্টু থিটা। মাইনাসটা কেন ইউজ করছি? খেয়াল করেন, মাইনাস ইউজ করার কারণ হচ্ছে অবজেক্ট যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে আমরা কি করছি? ওয়ার্ক ডান হচ্ছে, বস্তুটা থেমে যাচ্ছে, তাই না? এই কারণে মাইনাস ইউজ করছি আমরা। না, এখনো মাথায় ঢোকেনি, আমি আরেকটু ক্লিয়ার করি। দেখেন রোটেশনটা হচ্ছে, যদি এভাবে মনে রাখতে না পারেন, রোটেশনটা হচ্ছে কোন দিকে? এই দিকে, তাই না? কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আবার মোমেন্টটা কোন দিকে ঘুরছে? মোমেন্টটা ঘুরছে এই দিকে। তো দুইটার ডাইরেকশন যেহেতু অপোজিট, এই কারণে এখানে মাইনাস ইউজ করছি। এভাবে আপনারা চিন্তা করতে পারেন। তাহলে এখন প্রিন্সিপাল অফ ওয়ার্ক এন্ড এনার্জিটা আমরা যদি ইউজ করি, তাহলে এখানে কি লিখতে পারি? T1 প্লাস Q12 ইকুয়াল টু T2। এখন T1 এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেছি, এটা এটা বসালাম। T2 এর ভ্যালু তো 0, এখানে 0 লিখলাম। আর ওয়ার্ক ডান ইকুয়াল টু এখান থেকে এই ভ্যালুটা পেলাম। তো এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা বের করে ফেললাম। ক্লিয়ার এ পর্যন্ত? এখান থেকে আমরা এই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা বের করে ফেললাম। আবার আমরা জানি ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কি? মিউ কে ইন্টু এন। ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। এখন এই ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে দেখেন, ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু মিউ কে ইন্টু এন। তাহলে এন ইকুয়াল টু কি? এফ ডিভাইডেড বাই মিউ কে। এখান থেকে আমরা এই এনটা বের করে ফেললাম। এন মানে হচ্ছে এখানে যে এই যে ফোর্স পেলাম, এটা বের করে ফেললাম। এখন দ্বিতীয় ফ্রি বডি অর্থাৎ দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটার জন্য আমরা কাজ করব। অর্থাৎ এই যে এখানে যে প্যাডেলটা দেখছি, এই প্যাডেলের জন্য আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব।
তাহলে দেখেন প্রথমত কি এই প্যাডেলের জন্য এখানে যে এ পয়েন্টে পিন কানেকশন আছে, পিন কানেকশনের জন্য আমরা দুইটা রিঅ্যাকশন ফোর্স পাই, দুইটা রিঅ্যাকশন ফোর্স লিখে ফেললাম। ঠিক আছে, আরেকটা কি আছে, এই যে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আর এখানে ফ্রিকশন ফোর্স দিয়ে দিলাম, আর এখানে পি ফোর্স। তাহলে এখন আমরা যদি এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই তাহলে কি, বাদ বাকি জাস্ট সলিউশন দেখেন। এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, তাহলে পি ফোর্সের জন্য পি ইনটু এই ডিসটেন্স 0.225 এটা। আবার এখানে এফ ফ্রিকশনের জন্য নিব, এফ ফ্রিকশনের জন্য কতটুকু, এই যে এই ডিসটেন্স। ঠিক আছে, আবার এন এর জন্য নিলাম, এখান থেকেই জাস্ট কাটাকাটি সুন্দর করে সলিউশন করলেই হয়ে যাবে আর কি এর ভ্যালুটা। বোঝা গেছে এই স্যার ম্যাথটা? এফ এর হ্যাঁ স্যার হ্যাঁ এফ এর ডিসটেন্স একটু বুঝিনি স্যার। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার এফ এর যে মোমেন্ট ওখানে বের করছেন স্যার, বল গুণ দূরত্ব, ওই যে 0.050 এটা কোথা থেকে আসলো স্যার বুঝিনি। 50 আছে 50। এটা না বোঝার কি আছে? এফ তো 50 মিলিমিটার সাথে গুণ হয়েছে। এই যে কোশ্চেনে দেওয়া আছে না, যে এইখান থেকে এতটুকু কত 50, দেখেন ফোর্সটা এদিকে কাজ করছে, ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্স কতটুকু হবে, এতটুকু না, তো এতটুকুর ভ্যালু তো 50। বোঝা গেছে এবার? জি স্যার। তো এটাই করলাম যে পি ইনটু এই ডিসটেন্স কত 225, তো এই যে 225 লিখলাম। এবার এফ ইনটু এফ এর সাথে কোন ডিসটেন্সটা হবে, লম্ব বরাবর এই ডিসটেন্স, তো এই ডিসটেন্সটা লিখলাম কত 50। আবার এন, এন মানে কোন ডাইরেকশনে কাজ করছে, এন ফোর্সটা এই ডাইরেকশনে কাজ করছে, তাহলে এন এর থেকে কতটুকু ডিসটেন্স নেব, এই ডিসটেন্স 250। এখন এখান থেকে পরবর্তী লাইনে আমরা সুন্দর করে অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা, তো এই তো ছিল এক্সাম্পল 1। ঠিক আছে, এক্সাম্পল 2টা কি করাবো? এক্সাম্পল 2 করাবো? করান স্যার। আচ্ছা, তাহলে আমি মিটিংটা আবার ডাকি, কেমন, টাইম শেষ প্রায়, সবাই জয়েন করে।